বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস যদি আমাদেরকে আলোচনা করতে হয়, সুদীর্ঘ ইতিহাস আমাদেরকে শুনতে হবে এবং বলতে হবে। তবে খুব নিকট অতীত যদি আমরা আলোচনা করি, তবুও আমি যে কথা বলতে চাই যে বাংলাদেশ এবং এই যে বাংলাদেশের যে ভূখণ্ড টেকনাফ থেকে তেঁতুলিয়া ৫৫,০০০ বর্গ মাইলের যে মানচিত্রটি ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্র হিসেবে অভ্যুদয় ঘটেছে, এই মানচিত্রটুকু মুক্ত হওয়ার জন্য, স্বাধীন হওয়ার জন্য, আধিপত্যবাদ থেকে মুক্তি লাভ করবার জন্য তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম করতে হয়েছে। প্রথম আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম ছিল ১৭৫৩ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ২০০ বছরের আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। ব্রিটিশরা ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে এসে আমাদের এই সুবিশাল পাক ভারত উপমহাদেশকে পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ করেছিল। আমাদের মানবিক, আমাদের ধর্মীয়, শিক্ষাগত সার্বিক অধিকারগুলো তাদের বুটের তলায় পিষ্ট হয়েছিল। সেই আধিপত্যবাদ ব্রিটিশ তাদের অত্যাচার, জুলুম, শোষণ এবং নিষ্পেষণের হাত থেকে তাদের গোলামির জিঞ্জিরকে ছিন্ন করে মুক্তি এবং স্বাধীনতা অর্জন করবার জন্য দীর্ঘ প্রায় ২ শতাব্দীকাল পর্যন্ত এদেশের মানুষকে মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ করতে হয়েছে। ব্রিটিশ থেকে মুক্তি লাভ না করলে আজকে স্বাধীন বাংলার এই মানচিত্র কোনোভাবেই অর্জন করা সম্ভব ছিল না। দ্বিতীয় যে আধিপত্যবাদ আমার এই ভূখণ্ডকে টুটি চেপে হত্যা করবার দীর্ঘ পায়তারা করেছে, তারা কখনোই এই আজকের বাংলাদেশ নামক মানচিত্র, এ জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, যে সকল মানুষরা সেটা কোনোদিন বরদাস্ত করে নেয়নি, সহ্য করে নেয়নি, সেই দ্বিতীয় আধিপত্যবাদী শক্তি ছিল কলকাতার দাদাবাবুরা। অবিভক্ত বাংলা নামে কলকাতার যে আধিপত্য গোটা এই বঙ্গভূমে প্রচলিত ছিল ১৯ শতকের গোড়ার দিকে, তৎকালীন ব্রিটিশ আমলে কলকাতার সেই বৈষম্য থেকে মুক্ত হওয়ার জন্য, কলকাতার দাদাবাবুদের আধিপত্য থেকে মুক্তি লাভ করে স্বকীয় জাতিসত্তার পরিচয় নিয়ে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবার জন্য এদেশের মুসলিম নেতৃবৃন্দ সংগ্রাম শুরু করেছিলেন। সেই সুদীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গভঙ্গ হয়েছিল। আবার সেই বঙ্গভঙ্গকে সাম্প্রদায়িক আন্দোলনের মধ্য দিয়ে, জ্বালাও পোড়াওয়ের মধ্য দিয়ে রদ করা হয়েছিল। সেই সুদীর্ঘ ইতিহাস আমাদেরকে জানতে হবে। কলকাতার দাদাবাবুরা কখনো চায়নি পূর্ববঙ্গের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা ঢাকাকে কেন্দ্র করে একটি আলাদা জাতিসত্তা হিসেবে গড়ে উঠুক। শিক্ষা, দীক্ষা, অর্থ, শিল্প, বাণিজ্য সর্বদিক থেকে তারা একটি উন্নত জাতি হিসেবে গড়ে উঠুক, এটা কশ্চিনকালও তারা মেনে নেয়নি। তাদের সেই আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্যই ১৯৪৭ সালে যখন ব্রিটিশের নাগপাশ থেকে মুক্তির প্রশ্ন এসেছিল, তখন এই বাংলাদেশ নামক ভূখণ্ড, এই পূর্ববঙ্গ নামক ১৯৪৭ সালের এই ভূখণ্ড, এদেশের মানুষের সামনে দুটি অপশন ছিল, দুটি অবকাশ ছিল। একটি হলো ভারতের সাথে ঐক্যবদ্ধ হয়ে, ভারতের অন্তর্ভুক্ত হয়ে কলকাতার আধিপত্যবাদকে মেনে নেওয়া, আর দ্বিতীয় অপশন ছিল ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে কলকাতার আধিপত্যবাদকে ছুঁড়ে ফেলে স্বাধীন একটি মুসলিম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো। আমরা আল্লাহর দরবারে দোয়া করি সেই সকল মুসলিম নেতৃবৃন্দের জন্য যাদের শীর্ষ কাতারে ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, এই সকল প্রয়াত মহান মুসলিম নেতারা
তাদের নেতৃত্বে যুবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও স্মরণ করতে হয়। তারা তখন সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। শত বৎসরের বৈষম্য বঞ্চনার উচিত জবাব দিয়ে তারা ভারতের অন্তর্ভুক্ত না হয়ে কলকাতার আধিপত্য থেকে মুক্ত হয়ে ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ভারতের অন্তর্ভুক্ত হননি, তারা মুসলিম ভূখণ্ড হিসেবে এই ভূখণ্ডকে আলাদা জাতিসত্তা হিসেবে বিশ্ব দরবারে তার পরিচয় তুলে ধরেছিলেন। যদি সেদিন এদেশের মুসলিম নেতৃবৃন্দ ভারতের আধিপত্যবাদ থেকে, কলকাতার আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্য ভারতের সেই অন্তর্ভুক্তি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে না পারতেন, তাহলে আজকে বাংলাদেশের মুসলমানদের পরিণাম কি দাঁড়াতো? বাংলাদেশের মুসলমানদেরকে সে ভাগ্যই বরণ করতে হতো কাশ্মীরের মুসলমানদেরকে আজকে 70 বছর যাবত যে ভাগ্য বরণ করতে হয়েছে। বাংলাদেশের মুসলমানদের ভাগ্য সেটাই হতো যেটা আজকে এনআরসি এবং বিভিন্ন সিএবির মাধ্যমে ভারত থেকে মুসলমানদেরকে তাদের হাজার বছরের জন্মভূমি থেকে বিতরণ করবার মতো তাদেরকে যে বৈষম্যের শিকার হওয়া লাগছে, বাংলাদেশের মুসলমানদেরকে আজকে সেই নিগৃহণের শিকার হওয়া লাগতো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই সেই সময়ে কলকাতার আধিপত্যবাদ থেকে মুক্তি, ভারতের নাগপাশ থেকে মুক্তি, এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার অর্জনের অন্যতম মাইল ফলক। এরপর সর্বশেষ যে আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম এদেশের মানুষকে করতে হয়েছে সেটি হলো পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে। পশ্চিম পাকিস্তানিদের 24 বছরের বৈষম্য, পশ্চিম পাকিস্তানিদের 24 বছরের বঞ্চনা, অপমান, লাঞ্ছনা সবকিছু মুখ বুজে সহ্য করেছিল এদেশের মানুষ। তারা চেয়েছিল ভাই হিসেবে তাদেরকে বুকে জড়িয়ে ধরতে। 7 কোটি বাঙালি চেয়েছিল 5 কোটি পশ্চিম পাকিস্তানি সংখ্যালঘিষ্ঠ হওয়া সত্ত্বেও, এদেশের বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ভ্রাতৃত্বের অধিকার চেয়েছিল। তারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চেয়েছিল, তারা তাদেরকে ভাই হিসেবে বুকের সাথে বুক জড়িয়ে ধরতে চেয়েছিল। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা এক মুহূর্তের জন্য 7 কোটি বাঙালিকে ভাই হিসেবে তারা দেখতে চায়নি। আমাদেরকে বুকের সাথে বুকে জড়িয়ে ধরে ভ্রাতৃত্বের অধিকার দিতে তারা সম্মত হয়নি। তারা চেয়েছিল আমাদের উপর প্রভুত্ব করতে, ওরা চেয়েছিল আমাদের উপর খবরদারি করতে। এদেশের মুসলমান, এদেশের জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ আবার গর্জে উঠেছিল। তারা বলেছিল ব্রিটিশদের আধিপত্য মানিনি, কলকাতার দাদাবাবুদের খবরদারি আমরা মানিনি, যে কারণে ব্রিটিশ এবং কলকাতার খবরদারি আমরা বরদাস্ত করিনি, একই কারণে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের খবরদারি আমরা বরদাস্ত করিনি। এই 3 আধিপত্যবাদ লড়াই করার পর 1971 সালের 16ই ডিসেম্বর এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রক্তিম সূর্যটা বাংলার পূর্বাকাশে উদিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই এদেশের স্বাধীনতার অর্থ হলো এই 3 আধিপত্যবাদের বিরুদ্ধে এক সুদীর্ঘ 2.5 শতাব্দী কাল পর্যন্ত সুদীর্ঘ এক মুক্তির সংগ্রাম, এক স্বাধীনতা সংগ্রামের পর অর্জিত বিশাল এক বিজয় হলো এই বাংলাদেশ। এই বাংলাদেশকে আগামী দিনে সকল আধিপত্যবাদ থেকে মুক্ত রাখতে হবে, আধিপত্যবাদ থেকে মুক্ত রাখতে হবে। সে আধিপত্যবাদ যে কোনো আকৃতিতে হোক না কেন, প্রকৃত স্বাধীনতা এটা নয়। আগে আমাদেরকে কখনো সাদা চামড়াওয়ালা ব্রিটিশরা শোষণ করেছিল, কখনো আমাদেরকে কলকাতার দাদাবাবুরা অর্থনৈতিক সাংস্কৃতিক ভাবে শিক্ষা এবং অধিকারের দিক থেকে আমাদেরকে বৈষম্য এবং শোষণ করেছিল, কখনো আমাদেরকে মুসলিম নামধারী পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা বৈষম্যের জাতাকলে আমাদেরকে নিষ্পেষিত করে আমাদের উপর জুলুম আর বঞ্চনার শোষণ চাপিয়ে দিয়েছিল। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা ভিনদেশী এ সকল আধিপত্যবাদ থেকে মুক্তি লাভ করেছি, কিন্তু স্বদেশী আধিপত্যবাদ থেকে আজও আমরা মুক্তি অর্জন করতে পারি। কাজেই আমরা চাই জুলুম এবং শোষণ মুক্ত এক সমাজ, আমরা চাই বৈষম্যহীন এক সাম্যের সমাজ।
সেই সমাজ গড়বার জন্য আমাদের এই স্বাধীনতার লড়াই অব্যাহতভাবে রাখতে হবে, অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে। ইসলাম আমাদেরকে সে শিক্ষাই দেয়, মানব রচিত সমস্ত তন্ত্রমন্ত্রের জাতাকল থেকে মুক্তি লাভ করে আল্লাহর জমিনে যখন এক আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে, সেদিন পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জিত হবে। কাজেই সুদীর্ঘ 3 স্বাধীনতার সংগ্রামের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের স্বাধীনতার এই যাত্রাকে মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছাতে হলে আমার সোনার এই মাতৃভূমিতে আল্লাহর কোরআনের রাজ গড়তে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বাধীনতার এই আজকে সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে দাঁড়িয়ে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশকে শোষণ করবার জন্য, অর্থনৈতিকভাবে শোষণ করবার জন্য, সাংস্কৃতিকভাবে শোষণ করবার জন্য এখনো পশ্চিমা বিশ্বের তাদের সেই লোলুপ দৃষ্টি আমাদের উপর থেকে সরে যায়নি। তারা এখন আর আমাদেরকে ভৌগোলিকভাবে আমাদের স্বাধীনতা হরণ করতে চায় না, চায় আমাদেরকে সাংস্কৃতিকভাবে, মানসিকভাবে আমাদেরকে শোষণ করতে, আমাদেরকে দাসের জাতে পরিণত করে রাখতে। আর আমাদের পার্শ্ববর্তী বিশাল ভারত এখনো পর্যন্ত আমাদের প্রতি বিমাতাসুলভ আচরণ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায়নি। আজকে ভারতের পার্শ্ববর্তী যতগুলো ছোট ছোট রাষ্ট্র ছিল, সবগুলো রাষ্ট্র থেকে ভারতের এই বিমাতাসুলভ, এই দাদাবাবুগিরি সুলভ আচরণের কারণে সবগুলো দেশ থেকে ওরা বিতাড়িত হয়েছে। নেপালে আজকে ভারতের খবরদারি নাই, শ্রীলঙ্কা আজকে ভারতের খবরদারি নেই। ভারতের পার্শ্ববর্তী প্রত্যেকটি ক্ষুদ্র রাষ্ট্র থেকে ভারত যেভাবে বিতাড়িত হয়েছে, সর্বশেষ বাংলাদেশে আজকে তারা খবরদারি করতে চায়। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ যেভাবে পশ্চিম পাকিস্তানিদেরকে রুখে দিয়েছিল, যেভাবে ব্রিটিশের সাম্রাজ্যবাদকে রুখে দাঁড়িয়েছিল, বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদকেও মানবে না ইনশাআল্লাহ। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রাম, এটাই হলো মুক্তিযুদ্ধের অন্যতম আজকের সংগ্রাম। মুক্তিযুদ্ধের নামে 1972 সালে সংবিধান চাপিয়ে দিয়ে সেটাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে আজকে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 72-এর সংবিধান বাংলাদেশের সংবিধান, সংবিধানের জায়গায় সংবিধান। কিন্তু আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, 1971-এ মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? ভারতের মুক্তিযুদ্ধের চেতনা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে ব্রিটিশের বিরুদ্ধে 200 বছরের সংগ্রামের ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল সেই চেতনা বুঝতে হলে আমাকে বুঝতে হবে 19 শতকের গোড়ার দিকে বঙ্গভঙ্গ আন্দোলনের ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল সেটাকে বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে 1947 সালের সেই দেশ বিভক্তির ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল বুঝতে হলে বুঝতে হবে 1952-এর ভাষা আন্দোলনের ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল বুঝতে হলে বুঝতে হবে 1954 সালের যুক্তফ্রন্টের ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল বুঝতে হলে বঙ্গবন্ধুর 6 দফা তালাশ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল 69-এর গণঅভ্যুত্থান থেকে খুঁজতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল 1970-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না মর্মে যে অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকার থেকে মুক্তিযুদ্ধের চেতনা খুঁজতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা খুঁজতে হলে 7ই মার্চের রেসকোর্সের মাঠে বঙ্গবন্ধুর ইনশাআল্লাহ থেকে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা খুঁজতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার নামে 72-এর প্রবর্তিত রাজনৈতিক ধান্দাবাজিকে 71-এর মুক্তিযুদ্ধ নামে, 71-এর চেতনা নামে চালিয়ে দেওয়া ভণ্ডামি ছাড়া কিছুই হতে পারে না।